তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আজকে আমরা পাইল ফাউন্ডেশনের নেক্সট পার্টটা পড়বো। আগের পার্টে আমরা কি পড়েছিলাম? আগের পার্টে আমরা পড়েছিলাম যে পাইলের ইন্ট্রোডাকশন এবং কত ধরনের পাইল হয়, এবং ফাইনালি যেটা আমাদেরকে সয়েল মেকানিক বা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে একটা পাইলের উপর আমরা কতটা লোড চাপাতে পারি বা লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য পাইল ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ কোন দিক থেকে না সয়েলের দিক থেকে। কেন কি পাইলের দুটো ডিজাইন হয়, একটা হচ্ছে আরসিসি ডিজাইন বা তুমি প্রিস্টেজ কংক্রিট করছো যাই করো সেটার মানে মেম্বারটার ডিজাইন, আর একটা হচ্ছে সেইটা দিয়ে যখন আমি লোডটা পাঠাবো সয়েলে, সয়েল কতটা লোড নিতে পারবে ফর সয়েল মেকানিক্স এর পয়েন্ট অফ ভিউ থেকে দ্য লোড ক্যারিং ক্যাপাসিটি। ঠিক আছে, তো আমরা এখানে যেটা পড়ছি সেটা হচ্ছে সয়েল কতটা লোড নিতে পারবে, অর্থাৎ সয়েলের কনসিডারেশনে লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য পাইল। ওকে, তো আমরা এখানে তিনটে মেথড পড়েছিলাম আগের দিন, একটু জাস্ট আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে স্ট্যাটিক মেথড বা এটাকে আমরা অ্যানালাইটিক্যাল মেথডও বলেছিলাম। সেকেন্ড মেথড কি ছিল? সেকেন্ড মেথড ছিল হচ্ছে ডাইনামিক মেথড, এন্ড থার্ড আমি বলেছিলাম কি ফিল্ড টেস্ট বা ফিল্ড মেথড। ঠিক আছে, তো স্ট্যাটিক মেথডটা আমি বলেছিলাম যে স্ট্যাটিক মেথড ইজ বেসিক্যালি ফর কোহেসিভ সয়েল। কোহেসিভ সয়েলের জন্য স্ট্যাটিক মেথড বা অ্যানালাইটিক্যাল মেথডটা করা হয়। ঠিক আছে, মেইনলি করা হয়। আচ্ছা, আর ডাইনামিকটা করা হয় হচ্ছে গ্র্যানুলার সয়েলের জন্য। কেন করা হয় গ্র্যানুলার সয়েলের জন্য আমি এটা যখন ডাইনামিক মেথডটা বলবো পড়াবো ডিটেলে তখন আমি সেটা বলবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে ফিল্ড মেথড। ফিল্ড মেথডের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে পেনিট্রেশন টেস্ট আর একটা হচ্ছে তোমার পাইল লোড টেস্ট। ঠিক আছে, তো এগুলো আমি বলেছিলাম। তাহলে চলো আজকে কথা না বাড়িয়ে একদম আমরা ডিটেলে ঢুকে যাই। তো প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে স্ট্যাটিক মেথড, যেটাকে আমরা অ্যানালাইটিক্যাল মেথডও বলে থাকি। ওকে, অ্যানালাইটিক্যাল মেথড কেন বলছি? কেন কি আমরা এখানে পাইল কতটা লোড নিতে পারবে সেটা কিন্তু বলতে পারো আমাদের অ্যানালাইটিক্যাল সেন্স দিয়ে বা অ্যানালাইসিস দিয়ে কিন্তু আমরা এটা বার করে থাকি। ঠিক আছে, ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে যে অ্যাজ পার দিস মেথড একটা পাইল লোড নিতে পারবে মেইনলি দুটো পোর্শন। ধরো এটা দিয়ে আমরা লোড চাপিয়েছি, দুটো জায়গাতে লোড নিতে পারে, যেটা আমি প্রথম দিন ক্লাসে পড়া থেকেই বলেছি। একটা হচ্ছে থ্রু স্কিন ফ্রিকশন দিয়ে নিতে পারবে, আর একটা হচ্ছে এন্ড বিয়ারিং দিয়ে। ওকে, তাহলে একটা পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি স্কিন ফ্রিকশন এবং এন্ড বিয়ারিং দিয়ে, এই দুটো জায়গা দিয়ে যতটা সে লোড নিতে পারবে। ব্যাপারটা আমি আরেকবার হালকা করে বলে দিই। সেটা হচ্ছে ধরো এটা একটা পাইল, আমি এর উপর লোড চাপাচ্ছি, আর এই পুরো জিনিসটা আমার সয়েল, ধরো এই হাত দুটো আমার সয়েল এভাবে রয়েছে। ঠিক আছে, ধরে আছে পাইলটাকে। তাহলে এই যে লোডটা যখন আমি চাপাবো সেই লোডটা বেসিক্যালি এই ট্রান্সফার হবে কোথায়? সয়েলে। ঠিক আছে, এবং সয়েল কি করবে? পাইলটাকে ধরে রাখবে। ওকে, ফলে সয়েল ধরে রাখার দুটো প্রসেস আছে বা দুটো ওয়ে দিয়ে সয়েল ধরে রাখছে। এক হচ্ছে স্কিনটাকে চেপে ধরে আছে, আর একটা হচ্ছে একটা জায়গার উপর যদি সলিড প্ল্যাটফর্মে সয়েলের একটা সলিড প্ল্যাটফর্ম আমি রাখি তাহলে সেইটা একটা রেজিস্ট্যান্স দিচ্ছে। ঠিক আছে, সেই দুটো রেজিস্ট্যান্সের মাধ্যম দিয়ে আমরা করছি। তাহলে এটাকে যদি আমি একটু ফর্মুলা আকারে লিখি ব্যাপারটা কিরকম হবে? তাহলে পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি যদি আমি কিউইউপি বলি বা আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য পাইল বলি, তাহলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে আর এস ইন্টু এ এস। আমি বলছি, জাস্ট বলছি, ভয় পাওয়ার কিছু নেই। আর একটা হচ্ছে আর টি ইন্টু এ বি, বা টি না বলে আমি বি বলছি, বুঝতে তোমাদের সুবিধা হবে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আরএসটা কি? আরএসটা হচ্ছে ইউনিট স্কিন রেজিস্ট্যান্স। মানে সয়েল, এই যে এখানে এই সাইডে যে সয়েল গুলো আছে সেই সয়েল গুলো ইউনিট এরিয়াতে, ঠিক আছে, ইউনিট এরিয়াতে কতটুকু রেজিস্ট্যান্স দিচ্ছে। এই যে বললাম আমি পাইলটাকে ধরে আছে সয়েল, তাহলে প্রত্যেকটা ইউনিট এরিয়াতে সয়েল কতটা ফোর্স দিয়ে বা কতটা বলতে পারো যে বাইন্ডিং শক্তি দিয়ে বা রেজিস্ট্যান্স শক্তি দিয়ে এটাকে ধরে আছে, সেই শক্তিটাকে আমরা যদি আরএস বলি, মানে থ্রু দ্য স্কিন দিয়ে যে শক্তি দিয়ে সেই শক্তিটা বা যে প্রেসার দিয়ে ধরে আছে সেই প্রেসারটাকে যদি আমরা আরএস বলি, তাহলে এই আরএস এর সাথে যদি টোটাল আমি স্কিন এরিয়া অফ দ্য পাইল যদি গুণ করে দিই, তাহলে আমি কি পাবো? এই স্কিনের মাধ্যম দিয়ে সয়েল কতটা স্ট্রেংথ দিয়ে বেসিক্যালি এটাকে ধরে আছে পাইলটাকে। ক্লিয়ার? তার মানে কি আরএস হচ্ছে ইউনিট স্কিন ফ্রিকশন, এটা হচ্ছে আরএস। ব্যাপারটা বুঝতে পেরেছো?
মানে একক এরিয়াতে কতটা রেজিস্ট্যান্স দিয়ে সয়েল ধরে আছে সেটা হচ্ছে আরএস, এবং সেটাকে আমি টোটাল এরিয়াতে গুণ করে দিলাম। সিম্পল ব্যাপার একদম, এর চেয়ে সিম্পল জিনিসের কিছু হয় না। হয়ে গেল আমার এই পোর্শনটা, মানে স্কিনের ফ্রিকশন দিয়ে কতটা লোড দিয়ে সয়েল ধরে আছে। আর নেক্সট হচ্ছে এইখানে, তাহলে এইখানকার এই যে নিচে একদম এন্ড বিয়ারিং যেটা আমরা বলেছিলাম, সেই এন্ড বিয়ারিং এ এই এন্ড বিয়ারিং এ পার ইউনিট এরিয়াতে যদি রেজিস্ট্যান্স, সেটাকে আমরা আরবি বলছি, ঠিক আছে। তাহলে আরবি কি? আরবি হচ্ছে এই যে এন্ড বিয়ারিং বা একদম পাইলের নিচের পোর্শনটা, যেই পোর্শনটা ধর একটা সলিড পার্ট যদি রাখা থাকার কারণে এন্ড বিয়ারিং পাবে, সেই যে সয়েলের যে সেই পাইলের যে একদম নিচের তলটায় যে সয়েল বা রকের উপর যেখানে রাখা আছে, সে যে একটা রেজিস্ট্যান্স দিচ্ছে বা সে যে ধরে থাকার যে শক্তিটা দিচ্ছে, সেই শক্তিটা ইউনিট এরিয়াতে কতটা, সেটা হচ্ছে আরবি। তাহলে আরবি কে যদি আমি এই এরিয়া দিয়ে গুণ করে দিই, মানে পাইলের তলের এরিয়াটা দিয়ে যদি জাস্ট গুণ করে দিই, তাহলে টোটাল ফোর্স বা টোটাল রেজিস্ট্যান্স সয়েল কতটা দিচ্ছে সেটা বেরিয়ে যাবে। সেটা হচ্ছে আরবি ইন্টু এবি, সেটা হচ্ছে আরবি ইন্টু এবি। নাও তাহলে আরবি আমাদের কি দাঁড়ালো? আরবি দাঁড়ালো হচ্ছে আরবি ইকুয়াল টু কি বলতে পারি? তাহলে বলতে পারি আমরা এন্ড, ঠিক আছে, এন্ড পোর্শন রেজিস্ট্যান্স। এটা আমি জাস্ট বললাম, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি মানে জেনারেল টার্মে কি বলা হয়? জেনারেল টার্মে এটাকে টো রেজিস্ট্যান্স বলা হয়। মাথায় এই টার্মটা মাথায় রাখবে, ঠিক আছে। টো রেজিস্ট্যান্স কি বলা হয়? টো রেজিস্ট্যান্স, এট টো দ্য রেজিস্ট্যান্স, ঠিক আছে, সেটা হচ্ছে আরবি বলা হয়। তাহলে আরবি কে যদি আমি এরিয়া দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমার এখানকার রেজিস্ট্যান্স হলো। তাহলে এবার ভালো করে দেখো ফর্মুলাটা কি বলছে। ফর্মুলাটা মেইনলি বলছে যে যদি আমরা কোনোভাবে সয়েল এই থ্রু আউট স্কিন দিয়ে কিরকম রেজিস্ট্যান্স দেয় পার ইউনিট এরিয়াতে, সেটা যদি বার করতে পারি, তাহলে আমি স্কিনের রেজিস্ট্যান্স এরিয়া দিয়ে গুণ করে দিলাম, টোটাল রেজিস্ট্যান্স স্কিন দিয়ে কত আসছে সেটা পেয়ে যাবো। আরেকটা কি, যদি আমরা তল থেকে যে সয়েলটা থাকে সে কতটা ফোর্স দিচ্ছে, সে কতটা রেজিস্ট্যান্স দিচ্ছে, সেই রেজিস্ট্যান্সের ইউনিট এরিয়াতে যদি বার করতে পারি, সেটাকে আমরা এরিয়া দিয়ে গুণ করবো, তাহলে এন্ড থেকে কতটা রেজিস্ট্যান্স আসতে পারে বা লোড ক্যারিং ক্যাপাসিটি আসতে পারে সেটা বার করতে পারবো। দুটোকে যোগ করবো, তাহলে আমরা টোটাল লোড বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য পাইল পেয়ে যাবো। ক্লিয়ার? তাহলে আমরা যে স্ট্যাটিক মেথড বা অ্যানালাইটিক্যাল মেথড দিয়ে যে আমরা পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি বার করছি, সেটা ফাইনালি এসে দাঁড়ালো এই জায়গায় যে আমরা যদি কোনো রকম ভাবে ইউনিট স্কিন রেজিস্ট্যান্স যদি বার করে দিতে পারি, আর কি টো রেজিস্ট্যান্স যদি বার করে দিতে পারি, তাহলে এরিয়াগুলো দিয়ে গুণ করবো, আমাদের পাইলের কতটা লোড ক্যারিং ক্যাপাসিটি পেয়ে যাবো। ক্লিয়ার? এখন তাহলে আরএসটা কি? এবার আরএসটা হচ্ছে, আরএসটাকে আমরা কিভাবে বার করি ইন অ্যাকচুয়ালি সেটা দেখো। আরএস ইকুয়ালস টু হচ্ছে তোমার আমাদের যে সি আছে, কোহেশন যেটা আছে, ঠিক আছে, সেই কোহেশনের সাথে আমরা একটা আলফা গুণ করি, ঠিক আছে। এই আলফা না, এটা অ্যাকচুয়ালি কি বলে? এটাকে বলা হয় হচ্ছে অ্যাডহেশন কোএফিশিয়েন্ট। অ্যাডহেশন কোএফিশিয়েন্ট। নাও হোয়াট ইজ অ্যাডহেশন কোএফিশিয়েন্ট? এই জিনিসটা একটু টার্মিনোলজিটা একটুখানি তোমরা জেনে নাও। দেখো, যখন একটা সিমিলার ম্যাটারের মধ্যে বা একটা সিমিলার পদার্থের বিভিন্ন দুটো কণার মধ্যে যে আকর্ষণ বলা হয়, সেটাকে বলা হয় কোহেশন। কিন্তু যদি দুটো ডিফারেন্ট মেটেরিয়ালের মধ্যে যদি আকর্ষণ বল কাজ করে, তখন সেটাকে বলা হয় অ্যাডহেশন, ঠিক আছে। মানে ধরো এই যে এই বডি, এই প্লাস্টিক, এটা যে এই প্লাস্টিক পেনটা, এই প্লাস্টিক গুলো দুটো কণার মধ্যে, দুটো প্লাস্টিক কণার মধ্যে যে আকর্ষণ বল থাকে সেটাকে আমরা কোহেশন বলবো। কিন্তু এই প্লাস্টিকটার সাথে যখন আমরা হাতের কণাগুলোর মধ্যে, প্লাস্টিকের কণা এবং হাতের কণার মধ্যে যখন আকর্ষণ বলবো, সেটাকে আমরা অ্যাডহেশন বলবো। ঠিক সেই কারণে আমরা আঠাকে ঠিক আছে, মানে অ্যাডেটিভ বা অ্যাডহেসিভ বলি আমরা, ঠিক আছে। কেন কি আঠা দুটো ডিফারেন্ট মেটেরিয়ালকে আটকে দেয় বা অ্যাটাচ করে দেয়, ঠিক আছে, সেই জন্য আমরা ওটাকে অ্যাডহেসিভ এজেন্ট বলি। বুঝতে পেরেছো? তাহলে এই যে কোহেশন তো সয়েলের নিজের আকর্ষণের ব্যাপার, সেই সয়েলের নিজের কণার মধ্যে আকর্ষণ বলটা আলটিমেটলি কতটা এই পাইলের সাথে আকর্ষণ বলে রূপান্তরিত হবে, সেইটাকে কনভার্ট করার জন্য আমরা সি এর সাথে একটা আলফা গুণ করে দিচ্ছি। অর্থাৎ সি হচ্ছে সয়েলের নিজেদের মধ্যে আকর্ষণ বল, সেটাকে জাস্ট আলফা দিয়ে গুণ করে দেওয়ার ফলে কি হলো, এটা এখন কতটা অ্যাডহেশন দিচ্ছে, অর্থাৎ এই সয়েলকে স্কিন দিয়ে কতটা ধরে রাখছে, সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। ক্লিয়ার? একই রকম ভাবে আরবি মানে কত? আরবি মানে হচ্ছে তোমার 9 ইন্টু সিপি আমরা ইউজ করি, ঠিক আছে, 9 ইন্টু সিপি।
অর্থাৎ এই সিপি কি, ওই সিপি আর সিপি অ্যান্ড সি এই দুটোই কিন্তু হচ্ছে বেসিক্যালি কোহেশন, এবং সেটাকে আমরা QU/2, এটা আমরা তোমার শিয়ার রেজিস্ট্যান্স পড়তে পড়েছি। কিউ হচ্ছে কি আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ অফ দ্য ক্লে, সেটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা সি পেয়ে যাই। ঠিক আছে, তাহলে সিপি বা সি বার অ্যাকচুয়ালি কনফিউশন পড়ার কোনো দরকার নেই। পরীক্ষার হলে যদি তোমাকে QU বলে দেয়, জাস্ট কিউ কে 2 দিয়ে ভাগ করবে তো সি পেয়ে যাবে, সেই সি কে এখানেও লিখবে, সেই সি কে এখানেও লিখবে, এন্ড ইউ উইল গেট দ্য ফর্মুলা। ঠিক আছে, আর এস কি, এস হচ্ছে এই স্কিনের অর্থাৎ পার্শ্বীয় ক্ষেত্রফল। এই পার্শ্বীয় ক্ষেত্রফল কি হয়, পাই ডি ইন্টু এল। তাহলে আমি এখানে লিখছি এস ইকুয়াল টু হচ্ছে পাই ডি ইন্টু এল, আর আমাদের এ বি হচ্ছে কি পাই ডি স্কোয়ার বাই 4। এগুলো কিন্তু অবশ্যই মিটার স্কোয়ারে আমাকে কিন্তু বসাতে হবে। ক্লিয়ার? তাহলে এই পুরো জিনিসটা যদি আমি এখানে বসাই তাহলে আমি আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য পাইল পেয়ে গেলাম। ওকে, এখানে কিন্তু আমরা ফ্যাক্টর অফ সেফটি ইউজ করি একটা, সেই ফ্যাক্টর অফ সেফটিটা কিন্তু শুড বি 2.5। ফ্যাক্টর অফ সেফটি শুড বি 2.5 মিনিমাম। এটা কে বলেছে? আইএস কোড বলেছে। আইএস কোড কি বলেছে যে মিনিমাম ফ্যাক্টর অফ সেফটি শুড বি ইকুয়াল টু 2.5। এর বেশি হতে পারে ডিপেন্ডিং আপন দ্য স্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট, কিন্তু 2.5 তোমাকে ফ্যাক্টর অফ সেফটি দিতেই হবে। তাহলে এই ফ্যাক্টর অফ সেফটি ইউজ করে কি হবে, ফ্যাক্টর অফ সেফটি ইউজ করে আমরা অ্যালাউয়েবল লোড পাবো, অর্থাৎ কিউ অ্যালাউয়েবল প্রেসার ইকুয়াল টু কিউ ইউপি বাই ফ্যাক্টর অফ সেফটি। ক্লিয়ার? তাহলে এইভাবে স্ট্যাটিক মেথডে কিন্তু আমরা কমপ্লিট পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি ফ্রম দ্য সয়েল পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমরা বার করতে পারলাম। ঠিক আছে, এবার চলো তাহলে এবার ডাইনামিকটা করে নিই। আমি আগেই বলেছি ডাইনামিক মেথড কিন্তু হচ্ছে গ্র্যানুলার সয়েলের জন্য, মেইনলি হচ্ছে গ্র্যানুলার সয়েলের জন্য। কেন সেটা আমি বলছি। ডাইনামিক মেথডে আমরা দুটো ফর্মুলা ইউজ করে বা দুটো প্রসেস দিয়ে বা দুটো মেথডোলজি ইউজ করে আমরা পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি বার করতে পারি। প্রথম প্রসিডিউরটাকে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা। এই ফর্মুলাগুলো না একটুখানি কিন্তু মাথায় রাখতে হবে, কেন কি কখনো কখনো এক্সামে কিন্তু ফর্মুলা মানে তোমাকে জাস্ট ডেটা দিয়ে দিও, ফর্মুলা দিয়ে যেই আনসারটা আছে সেটা কিন্তু বার করতে হয়। কখনো কখনো কিন্তু পিএসসি, এই জেই এগুলোতে কিন্তু পুরো ফর্মুলা দিয়ে অঙ্কটাই মানে ফর্মুলাটা তোমার মাথায় রাখতে হবে, এরকম তোমার নিউমেরিক্যালি দেয়। সো প্লিজ একটু কষ্ট করে হলেও এই ফর্মুলাগুলো কিন্তু একটুখানি মনে রাখতে হবে। ক্লিয়ার? তো ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা। আচ্ছা, আমি ফর্মুলাটাকে লিখে নিই, তারপর আমি এর পেছনের রহস্যটা বলছি। আচ্ছা, তো এটার অনুযায়ী কি দাঁড়াবে, আলটিমেটলি আমরা কি বার করতে চলেছি? আলটিমেটলি আমরা সবকিছুতেই বার করতে চলেছি হচ্ছে আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য পাইল। স্ট্যাটিক মেথড যে আমরা সেটাই বার করেছিলাম, সেটা অ্যানালাইটিক্যালি দেখে বার করেছিলাম। এখানে আমরা একটা ডিরেক্ট ফর্মুলা ইউজ করব, যেটা প্রচলিত ফর্মুলা। সেই ফর্মুলাটা কি, লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য পাইল কিউ ইউপি ইজ ইকুয়াল টু ডব্লিউ ইন্টু এইচ ডিভাইডেড বাই এস প্লাস সি। ঠিক আছে, যেখানে ডাব্লু কি, ডাব্লু হচ্ছে ওয়েট অফ হ্যামার, আমি সব বলছি। এইচ হচ্ছে হাইট অফ ফল, আর হচ্ছে এস হচ্ছে সেটেলমেন্ট অফ লাস্ট অ্যাভারেজ ব্লো। এর একটা স্পেসিফিকেশন আছে, আমি জাস্ট একটু পরে বলছি। আর সি হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, একটা কনস্ট্যান্ট। আচ্ছা, ডাইনামিক ফর্মুলা মানে কি? স্ট্যাটিক ফর্মুলাতে আমরা জাস্ট অ্যানালিটিক্যাল দেখি। ডাইনামিক ফর্মুলা মানে তোমরা নাম থেকে বুঝতে পারছো দেয়ার উইল বি সামথিং যেটা কিন্তু মোশনের রিলেটেড কিছু বা ডাইনামিক্স যেখানে থাকবে। বা ডাইনামিক্স মানে কি, একটা মোশনে কোনো কিছু আসা বস্তু, যেই মোশনে আসা বস্তুর এনার্জিটার কনসিডারেশন আছে, মোশনে থাকা কোনো বস্তুর এনার্জির কনসিডারেশন ইউজ করে যখন আমরা কোনো কিছু করি সেখানে আমরা কিন্তু ডাইনামিক নাম দিই। তাহলে ডাইনামিক মানে বুঝতেই পারছো এখানে আমরা কি করি, আমরা করি হচ্ছে পাইলকে ড্রাইভ করি। ওকে, পাইলকে ড্রাইভ করি বাই ইউজিং কি না হ্যামার দিয়ে পাইলকে ডাউন করে মারি। ঠিক আছে, এবং মারার ফলে কি হয়, পেনিট্রেট করবে পাইলটা। ঠিক আছে, পাইলটা পেনিট্রেট করবে, সেই পেনিট্রেশনটাকে আমরা সেটেলমেন্টে এখানে রেখেছি। ঠিক আছে,
ওকে, তো এই সেটেলমেন্ট এই এস যে ভ্যালুটা, সেই এস ভ্যালুটা আমরা কি করি বলতো? এস ভ্যালুটা যদি ড্রপ হ্যামার হয়, এটা একটু মাথায় রাখতে হবে, এইগুলো থেকে বেসিক্যালি প্রশ্নগুলো আসে। এই এস ভ্যালুটা হচ্ছে কি, যদি তোমার ড্রপ হ্যামার হয় তাহলে লাস্ট 5টা ব্লো এর অ্যাভারেজ ভ্যালু নেব, লাস্ট 5টা ব্লোর অ্যাভারেজ ভ্যালু নেব যদি এটা আমার ড্রপ হ্যামার ইউজ করি, ঠিক আছে। আর লাস্ট 20 ব্লোজ এর অ্যাভারেজ নেব যদি আমরা এটা স্টিম হ্যামার ইউজ করি, মানে সিঙ্গেল অ্যাক্টিং হ্যামার অ্যাজ ওয়েল অ্যাজ ডবল অ্যাক্টিং হ্যামার দুটো যদি ইউজ করি তাহলে আমরা লাস্ট 20 ব্লোজ এর অ্যাভারেজ নেব। বুঝতে পারছো? মানে কি, আমরা একটা ব্লো দিয়ে পাইলটাকে ঢোকাচ্ছি, হ্যামার দিয়ে মারছি, ব্লো দিয়ে ঢুকছে দিয়ে করতে করতে ধরো আমরা টোটাল 30টা ব্লো মারলাম, 30 বার হ্যামার দিয়ে মারলাম। তো লাস্ট যে 20টা, এই লাস্ট যে 20টাতে কতটা করে পেনিট্রেট করলো, ঠিক আছে, ধর 2 mm 3 mm 4 mm 5 mm করে লাস্ট 20টাতে তো এরকম করে করলো। তো টোটাল সেটেলমেন্ট গুলোকে যোগ করে 20 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা অ্যাভারেজ পেয়ে গেলাম, লাস্ট 20টা ব্লোতে কতটা পেনিট্রেট করেছে তার অ্যাভারেজ পেলাম, সেইটাকে বসাবো যদি আমরা স্টিম হ্যামার ইউজ করি। আর যদি ড্রপ হ্যামার ইউজ করি তাহলে লাস্ট 5টা ব্লোর অ্যাভারেজ করে বসালেই কিন্তু আমাদের হয়ে যাবে এস এর মানটা। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, এই পুরো ব্যাপারটা কোন এই সিস্টেম দিয়ে ঘটছে বা কোন মেথোডোলজি দিয়ে আমরা এখান থেকে লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দা পাইল পাচ্ছি, এটা আবার একটু বোঝার চেষ্টা করো। দেখো, একটা পাইলের উপর আমরা বাইরের থেকে এনার্জি দিলাম, ঠিক আছে, তাহলে এনার্জি দেওয়ার জন্য কি হবে, এই এনার্জিটাকে সয়েল ধরে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। পাইলের উপর যদি আমরা লোড চাপাই তাহলে কি সেটাকে পাইল তো সয়েলের মধ্যে পোতা আছে, তাহলে সয়েল চেষ্টা করবে কি জোর করে ধরে রাখবে। এবার এর পরেও যদি আমি ব্লোকে ইউজ করে এটাকে পেনিট্রেট করাই, তার মানে এই জিনিসটা তুমি এর ওই উপর দিকটা ছেড়ে দাও, তুমি যা সয়েলের ভেতরের পুরো ব্যাপারটা দেখো, আমি একটা ফোর্স দিয়ে এটাকে ধরে রেখেছি, তারপরেও এটা পেনিট্রেট করছে, তার মানে কি এই যতটুকু পেনিট্রেশন হলো সেই পেনিট্রেশনটা এই যে লোডটা দিয়ে যে রেজিস্ট্যান্সটা দিয়ে সয়েলটা চেপে ধরে আছে সেই লোডটার থাকা সত্ত্বেও এই পেনিট্রেশনটা হলো। অর্থাৎ বলা যেতে পারে বাইরে থেকে যে আমি যে এনার্জিটা দিলাম সেই এনার্জিটা কনভার্ট হলো কিসে না, এই ফোর্স ইনটু এই ডিসপ্লেসমেন্ট, মানে এই কার্যে, ঠিক আছে। মানে উপর থেকে আমি যে এনার্জিটা দিলাম সেই এনার্জিটা এখানে কিভাবে পরিবর্তিত হলো, যেই রেজিস্ট্যান্স দিয়ে সয়েল এটাকে ধরেছিল সেই রেজিস্ট্যান্স ইনটু যে ডিসপ্লেসমেন্ট হলো, সেই দুটোকে গুণ করলে আমরা জানি কি ফোর্সের সঙ্গে যদি ডিসপ্লেসমেন্ট গুণ করা হয় তাহলে কার্য পাওয়া যায়। তার মানে এই যে বাইরে থেকে যে এনার্জিটা দিলাম সেই এনার্জিটা এই কার্যে রূপান্তরিত হলো। ক্লিয়ার? এবং সেই জায়গা থেকেই সেই কনসেপ্টটাকে ইউজ করেই কিন্তু আমরা বিয়ারিং ক্যাপাসিটি অফ দা পাইল পাবো। যদি ধরো আমরা এই ফর্মুলাটাকে হালকা করে উঠিয়ে দিই তাহলে বুঝতে পেরে যাবে। তাহলে আমরা বাইরের থেকে এনার্জি কি দিয়েছি, ওয়েট ইনটু হ্যামার হাইট, কতটা ওয়েট এবং কতটা হাইট থেকে ফেলেছি, ঠিক আছে, এইটা দিয়েছি কনসেপ্ট। সেইটার সাথে আমি কিভাবে ইয়ে করলাম, আমরা যে যতটা রেজিস্ট্যান্স দিয়ে আমার পাইল ধরে রাখবে, সয়েল পাইলকে ধরে রাখবে, সেটা হচ্ছে আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য পাইল। এটা হচ্ছে সয়েলের রেজিস্ট্যান্স বা সয়েলের লোড ক্যারিং ক্যাপাসিটি পাইলের রেসপেক্টে, ইনটু কি কতটা সেটেলমেন্ট হলো বা পেনিট্রেশন হলো, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই যে এটা হচ্ছে ফোর্স ইনটু হাইট দিয়ে এটা আমি একটা এনার্জি পেলাম বা কার্য পেলাম, সেটাকে আমি এই কার্যের সাথে কম্পেয়ার করলাম এবং সেখান থেকেই আমরা কিউইউপি কে পেলাম হচ্ছে WH ডিভাইডেড বাই S স্কয়ার। ক্লিয়ার? তাহলে কোন কনসেপ্টে আমরা ডাইনামিক ফর্মুলাটাকে ইউজ করলাম সেটা বুঝতে পারলে, যে বাইরে থেকে যে আমরা এনার্জিটা প্রয়োগ করলাম সেই এনার্জির জন্য আমার পাইলকে যে সয়েল ধরেছিল সেই রেজিস্ট্যান্সের মধ্যে থেকেও সয়েলের ডিসপ্লেসমেন্ট হলো, সেই দুটোকে কম্পেয়ার করে আমরা কিন্তু ফাইনালি বার করতে পারলাম হচ্ছে যে পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি, অর্থাৎ সয়েলের রেজিস্ট্যান্স টু ক্যারি দ্য লোড থ্রু পাইল। ক্লিয়ার? তাহলে সেই জন্য আমরা ফর্মুলাটাকে এইভাবে লিখি যে WH বাই S প্লাস C। সিটাকে সি একটা কনস্ট্যান্ট যেটা সেটেলমেন্টের সাথে যোগ করা হয়, মানে এই সি কনস্ট্যান্টটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে এই যে আমি হ্যামারটা মারছি, হ্যামারের জন্য তো হ্যামার মারার জন্য যে পাইলে যে মেটেরিয়াল তারও তো কিছু কম্প্রেশন হয়, ইলাস্টিক কম্প্রেশন, তো সেই কনসিডারেশনটাকে ধরেই সিটাকে ধরা হয়। ক্লিয়ার? ঠিক আছে?
তো বেসিক্যালি পুরো জিনিসটি হচ্ছে সেটেলমেন্ট ডিউ টু দিস হ্যামারিং। ঠিক আছে, তাহলে হ্যামারিং এর এনার্জি থেকেই আমরা কিন্তু ফাইনালি কিউইউপি বার করতে পারলাম। আশা করি এখানে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা থাকলো না। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে এই সি এর ভ্যালুটা কিন্তু মাথায় রাখবে। সি এর ভ্যালুটা হচ্ছে 2.5 সেন্টিমিটার ফর কি ড্রপ হ্যামার, আর 0.25 সেন্টিমিটার ফর স্টিম হ্যামার। স্টিম হ্যামার মানে হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিং অ্যাজ ওয়েল অ্যাজ ডাবল অ্যাক্টিং হ্যামার। ক্লিয়ার? এইটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা। পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, যে আমরা বাইরের থেকে যে এনার্জি প্রয়োগ করছি বা যে ইয়েটা প্রয়োগ করছি সেটা আমাদের জানা কি না, ডাব্লু ওয়েট দিচ্ছি, হ্যামার দিয়ে মারছি, এত কেজি ওয়েট হ্যামার, কত হাইট থেকে ফল করাচ্ছি, ফলে সেই জিনিসটা আমরা পেয়ে যাব। তাহলে এই কতটা এনার্জি আমার ফাইনালি পাইলের উপরে এলো সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে সেই এনার্জিটা ইকুয়ালস টু কি, পাইলকে যে ধরে আছে সেই লোড ইন্টু পাইলের ডিসপ্লেসমেন্ট, এই দুটোকে গুণ করে দিলে সেই এনার্জির সঙ্গে ইকুয়াল হয়ে গেল। তো আমরা সেটাই করলাম। সেটা করার ফলে যেহেতু বাইরের এনার্জিটা নোন, এখানে ডিসপ্লেসমেন্টটা নোন, ফলে ওই এনার্জিটাকে এই ডিসপ্লেসমেন্ট দিয়ে ভাগ করে আমরা টোটাল লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল বা থ্রু পাইল সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম কিউইউপি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কি ফাইনালি বার করব, অ্যালাউবেল লোড। আচ্ছা, অ্যালাউবেল লোড কি হবে? অ্যালাউবেল লোড হচ্ছে কিউইউপি বাই 6 করা হয়, ফ্যাক্টর অফ সেফটি এফ লেখা হয়। এই এফ এর মানটা হচ্ছে কি না 6 ফর ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা। ক্লিয়ার? এই ভ্যালুগুলো এবং টার্মিনোলজি গুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কারণ কি এক্সামে এখানে কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন দিতেই পারে। ঠিক আছে, দেয়ও, আমি দেখেওছি, এটা কিন্তু দেয়। ফলে ফর্মুলাটা প্রত্যেকটা জিনিস এখানে প্রশ্নটা এই কারণে দেয়, কেন কি এখানে ছোট 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 অনেকগুলো জিনিস, এস এর ভ্যালু কত, সি এর ভ্যালু কত, ঠিক আছে, তারপরে যে এখানে ফ্যাক্টর অফ সেফটি কত, এই সমস্ত জিনিসগুলো ছোট ছোট জিনিস আছে, একটু মানে যত্ন সহকারে এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। তোমরা একটা কি বলবো, যেগুলো খুব ভাইটাল ফর্মুলা, আমি এটা করতাম আর কি, যেগুলো খুবই ভাইটাল ফর্মুলা সেগুলোকে আমি একটা জায়গায় লিখে সেটা প্রতিদিন একবার করে দেখতাম আর কি। ঠিক আছে, কোথাও তুমি টেবিলের পাশে চিঠিয়ে রাখতে পারো যাতে কিনা এগুলো ভুলে না যাও। ক্লিয়ার? এবার আসছে হচ্ছে সেকেন্ড ফর্মুলা বা সেকেন্ড ফর্মুলেশন, যেটা বা মেথড যেটা দিয়ে আমরা লোড ক্যারিং ক্যাপাসিটি বার করতে পারি এই ডাইনামিকের আন্ডারে। অর্থাৎ স্ট্যাটিকে আমরা স্ট্যাটিক মেথডে লোড ক্যারিং ক্যাপাসিটি বার করার সময় আমরা একটাই মেথড পড়েছি, একটাই প্রসেস, কিন্তু ডাইনামিকের ক্ষেত্রে কিন্তু একটা প্রসেস নেই, দুটো প্রসেসে আমরা বার করতে পারি। একটা হলো ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা, আর দ্য সেকেন্ড হচ্ছে হাইলেস ফর্মুলা। হাইলেস ফর্মুলা, I do not know what is the actual pronunciation of this term, ঠিক আছে, এটা কনফিউজিং, বাট আমি যতটুকু পেয়েছি হাইলেসই উচ্চারণ করে। ইফ আই এম রং প্লিজ মেক ইট কারেক্ট। ওকে, তো হাইলেস ফর্মুলা সেটা কি, এখানেও কিন্তু সেম জিনিস, কনসেপ্ট কিন্তু ওই ডাইনামিক ফর্মুলাতে দুটো আলাদা আলাদা ফর্মুলা, মানে এই নয় যে দুটো পুরোপুরি আলাদা কনসেপ্ট, না, এখানেও কনসেপ্ট সেই একই জিনিস। ঠিক আছে, সেই আমি এনার্জি দিচ্ছি, ড্রাইভ করছি পাইল, একটা হ্যামার দিয়ে মারছি, সেই এনার্জিটা কনভার্ট হচ্ছে কি না পাইলের পেনিট্রেশনের জন্য যে রেজিস্ট্যান্সটা কাজ করছে সেই দুটো মিলে যে কার্য হচ্ছে সেটাতে। ওকে, এখানে তাই শুধু এখানে একটুখানি পাল্টে যায় কি, এই মানে ফর্মুলাটা একটুখানি পাল্টে যায় বা কনসিডারেশনটা একটুখানি পাল্টে যায়। কি সেটা পাল্টে যাওয়াটা হচ্ছে এরকম, WH টা থাকলোই তার সাথে দুটো কোএফিসিয়েন্ট যুক্ত হয়, NB আর হচ্ছে NH। ঠিক আছে, আর নিচে হয়ে যায় S প্লাস C/2। S হচ্ছে সেম ওই সেটেলমেন্ট, C হচ্ছে সেম কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মানটা ওই আগের মানটার মতন না, এখানে কনস্ট্যান্টের মান আলাদা হয়। ঠিক আছে, এটা আইদার তোমার কাছে প্রোভাইড করা হবে যখন ফর্মুলেশন দেওয়া হবে, কারণ এর কোনো ফিক্স এভাবে মান নেই। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে NB আর NH। NB আর NH টা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি, এটাকে অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি কোএফিসিয়েন্ট বলা হয়। NB হচ্ছে ব্লো এফিসিয়েন্সি, ভালো করে বোঝো, ব্লো এফিসিয়েন্সি, আর হচ্ছে এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে হ্যামার এফিসিয়েন্সি। এবার জিনিসগুলো অ্যাকচুয়ালি কি, জিনিসটা হচ্ছে যে আগের দেখো, আগের ফর্মুলাটাতেই কিছু চেঞ্জেস করা হয়েছে, সিটাকে C/2 করা হয়েছে, এটা ছেড়ে দিলাম, আর দুটো শুধু এফিসিয়েন্সি কোএফিসিয়েন্ট অ্যাড করা হয়েছে, ব্লো এফিসিয়েন্সি কোএফিসিয়েন্ট অ্যান্ড হচ্ছে তোমার হ্যামার এফিসিয়েন্সি। এই জিনিসটা কিসের জন্য দেখো,
তুমি যে হ্যামারটা ইউজ করছো, ঠিক আছে, যখন তুমি স্ট্রিম হ্যামার ইউজ করছো, তুমি হয়তো ভাবছো যে আমি হ্যামারের মধ্যে দিয়ে এতটা হচ্ছে কি বলে এনার্জি পাঠাচ্ছি, এতটা আমি হ্যামারে যে এনার্জিটা ধরো স্টিমে ধরো এক্সট্রা ধরো একটা এনার্জি তুমি অ্যাপ্লাই করছো, সেই এনার্জিটার পরিমাণ আছে, ধরো তুমি সাপোজ টু বি 100 কিলো জুল 100 জুল তুমি এনার্জি অ্যাপ্লাই করছো, কিন্তু দেখা গেছে ইন অ্যাকচুয়ালি 100 জুল সেখানে নেই, একটুখানি কমে গেছে। হতে পারে না আমরা ধরো আমরা যে ইঞ্জিন ইউজ করি, ধরো আমরা গাড়িতে যে ইঞ্জিন ইউজ করি, সেই ইঞ্জিনের যে অ্যাকচুয়াল এফিসিয়েন্সি যেটা আইডিয়াল কন্ডিশনে হয়, ইন অ্যাকচুয়াল কন্ডিশনে তা হয় না, এফিসিয়েন্সি একটু কম হয়। তো সেই কতটা কমে যাচ্ছে, সেই যে কফিসিয়েন্সি সেটা হচ্ছে এমবি। অর্থাৎ তুমি যে হ্যামার ইউজ করছো, হ্যামারের মাধ্যমে যতটা এনার্জি তুমি ধরছো যে এতটা যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কতটা এফিসিয়েন্সি যাচ্ছে তার জন্য এটাকে আমরা ইউজ করছি হ্যামার এফিসিয়েন্সি। আর ব্লো এফিসিয়েন্সি মানে কি, ধরো তুমি ঠিক আছে হ্যামারে দিয়ে এফিসিয়েন্সি করলে, ধরো তুমি 100 কিলো জুল ভেবেছিলে, কিন্তু অ্যাকচুয়ালি ধরো 90 কিলো জুল যাচ্ছে। কিন্তু যখন এটা কন্ট্যাক্ট হচ্ছে পাইলের মাথাটার সাথে, যখন স্ট্রোকটা হচ্ছে, যখন কন্ট্যাক্টটা হচ্ছে, তখন কি 90 কিলো জুলই কি ট্রান্সফার হচ্ছে, নাকি তার চেয়ে কিছু কম হচ্ছে বা বেশি হচ্ছে? ঠিক আছে, বেশি তো হয় না, কমই হয় সাধারণত। তো সেই কনসিডারেশনটা হচ্ছে ব্লো এফিসিয়েন্সির মধ্যে ধরা হয়। অর্থাৎ বেসিক্যালি আমরা আগের ফর্মুলা, ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলার সাথে হাইলেস ফর্মুলার পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে আগে আমরা ধরে নিচ্ছিলাম যে যখন আমি হ্যামারিং করছি যতটা এনার্জি হ্যামার দিয়ে যাচ্ছে এবং ততটাই ঠিক পাইলে চলে যাচ্ছে, কিন্তু দেখছি যে ইন অ্যাকচুয়াল যে না, পুরো ব্যাপারটা সেরকম হয় না। যতটা আমরা অ্যাকচুয়ালি করি তার কিছুটা নষ্ট হয় বা এফিসিয়েন্সি কিছুটা কনসিডারেশন করতে হয়। সেই জন্য আমরা দুটো টার্মিনোলজি এখানে ব্লো এফিসিয়েন্সি অ্যাজ ওয়েল অ্যাজ হ্যামার এফিসিয়েন্সি ইউজ করছি টু গেট মোর অ্যাকিউরেট রেজাল্ট। কিসের জন্য করছি এগুলো? আরো বেশি অ্যাকিউরেট রেজাল্ট পাওয়ার আশায়। ক্লিয়ার? এই হচ্ছে পুরো ব্যাপারটা। এখানেও আমরা ফ্যাক্টর অফ সেফটি ইউজ করি। ফ্যাক্টর অফ সেফটির ভ্যালু সাধারণত 2.5 থেকে 3 হয়, 2.5 থেকে 3 হয় এই হাইলেস ফর্মুলার ক্ষেত্রে। তাহলে একটুখানি বুঝতে পেরে গেছি যে হাইলেস ফর্মুলা কিন্তু যে রেজাল্ট আসবে সেটা কিন্তু মোর অ্যাকিউরেট হবে দেন কিসের জন্য না, ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা হচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু খুব মাথায় রাখবে। ওকে, এই সি এর ভ্যালু বার করার জন্য সি এর ভ্যালু কত হবে এগুলোর জন্য একটু বইয়ের পাতাটা খুলবে, একটু কষ্ট করতে হবে। ঠিক আছে, ওখানে অনেকগুলো ছোট ছোট জিনিস আছে, সেগুলো একটু মাথায় রেখে দেবে, একটু দেখে নেবে। ক্লিয়ার? আমি মেইন জিনিসটা বললাম, শুধু সব ছোট ছোট জিনিসগুলোকে এই ব্লো এফিসিয়েন্সি, হ্যামার এফিসিয়েন্সির জন্য ছোট ছোট কিভাবে বার করতে হয় সেগুলো নিয়ে আমি খুব একটা মানে আর কি বড় করছি না লেকচারটাকে, না তো ফালতু হবে। একটু বইটা খোলো, একটু আমি পুরো বুঝিয়ে দিয়েছি, এবার একটু বইটা খুলে নিজেরা দেখলে সুন্দর করে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু। ক্লিয়ার? ওকে, তাহলে এই গেল হাইলেস। আচ্ছা, এবার একটা জিনিস তোমাদের মাথায় খেয়াল আসতেই পারে যে দাদা দুটো তো তুমি আমাকে প্রসিডিওর কর। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই, কেন গ্র্যানুলার সয়েলের জন্য ডাইনামিক, কেন স্ট্যাটিকটা তোমার হচ্ছে কোহেসিভ সয়েলের জন্য? ক্লিয়ার? এটাই তো একটা প্রশ্ন আসতে পারে। দেখো, গ্র্যানুলার সয়েলের জন্য এই কারণে, যদি ডাইনামিক ফর্মুলা বা ডাইনামিক মেথডটা তোমার হচ্ছে ক্লে সয়েলে পাইলকে রেখে বা এমবেডেড করে তার উপর যদি ইউজ করা, তাহলে কিছু সমস্যা আসতো। কি সমস্যা? প্রথম কথা হচ্ছে, ক্লেতে যখন আমরা কোনো কিছুকে এরকম ডাইনামিক লোড দিয়ে এন্টার করে তখন কি হয়, ক্লের স্ট্রাকচার ভেঙে যায়। ক্লে স্ট্রাকচার ভেঙে গেলে কি হয়, বা ক্লে স্ট্রাকচারের পরিবর্তনের ফলে কি হয়, ক্লের কিন্তু একটা ইনস্ট্যান্টলি একটা এনার্জি চেঞ্জেস আছে, মানে রেজিস্ট্যান্স ইনস্ট্যান্টলি কমে যায়। তুমি জানো, এটা আমরা যখন পড়েছিলাম সম্ভবত কম্প্যাকশনে, আমি তোমাদেরকে বলেছিলাম, বা কনসোলিডেশনে, যে যখন আমরা একটা সয়েলের ওপর ডাইনামিক লোড প্রয়োগ করি তখন সেখানে কিন্তু তার স্ট্রাকচার ভেঙে যায় ইনস্ট্যান্টলি। পরে থাইক্সোটপি অফ ক্লের জন্য কিছুদিন পরে সে কিন্তু আবার পুনরায় কিছুটা স্ট্রেংথ গেইন করে। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, ক্লেতে যখন বারবার তুমি একটা লোড অ্যাপ্লাই করবে তাহলে সেখানে লিকুইফ্যাকশন হওয়ার কিন্তু চান্সেস থাকে, ইফ ইট ইজ এ লুজ ক্লে। ঠিক আছে, ফলে তুমি কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট পাবে না, তাহলে হুট করে মাটির মধ্যে দেবে চলে গেল। বুঝতে পেরেছো? আবার একটা জিনিস কি হয়, যখন তুমি ইনস্ট্যান্ট লোড দিচ্ছ বা ইম্প্যাক্ট লোড দিচ্ছ ক্লের ক্ষেত্রে, তখন কি হয় যে পোর ওয়াটার প্রেশার কি হয়, ক্লেতে সঙ্গে সঙ্গে তো জলটা বেরিয়ে যেতে পারে না সেন্টের মতন, ফলে কি সেই পোর ওয়াটার প্রেশারটা এক্সট্রা করে আসে তোমার ক্যালকুলেশনের মধ্যে, কিন্তু ইন অ্যাকচুয়ালি তুমি যদি কিছুদিন ফেলে রাখো সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে এবং সেটা কিন্তু এফেক্টিভ প্রেশারে চলে যাবে, তখন কিন্তু ক্লের আরো সেটেলমেন্ট হয়ে যাবে। ফলে অনেকগুলো কারণ আছে যে কারণের জন্য কিন্তু আমরা ডাইনামিক ফর্মুলাটা ক্লের জন্য করাতে পারি না। তাহলে ফর্মুলা আমি জিনিসগুলো একটুখানি লিখে দিই। প্রথম কথা হচ্ছে কি
কিসের জন্য করানো যায় না? কারণ কি হচ্ছে, তোমার ডাইনামিক লোডের কারণে লিকুইফ্যাকশন হতে পারে। লিকুইফ্যাকশন মানে কি, আমরা জানি যদি একটা সফট ক্লে হয় বা লুজ ক্লে হয়, তারপর যদি আমি বারবার ডাইনামিক লোড ব্যবহার করি, তাহলে সেই সয়েলটা কিন্তু মানে লিকুইডের মতন বিহেভ করে এবং বয়ে যায় আর কি, অনেকটা লিকুইডের মতন বিহেভ করে। বুঝতে পেরেছো? সেই জিনিসটা হতে পারে, কেন আমি ক্লের উপর বারবার করে লোড দিচ্ছি, হ্যামারিং করা মানে লোড দিচ্ছি, বারবার করে ইম্প্যাক্ট লোড দিচ্ছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ক্লে স্ট্রাকচার ভেঙে যায়, ভেঙে গিয়ে ইনস্ট্যান্টলি ওর স্ট্রেংথ কমে যায়। আর 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ হচ্ছে যে পোর ওয়াটার প্রেসারটা, ঠিক আছে, ক্লে থেকে তো সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যায় না, ফলে পোর ওয়াটারের প্রেসারের কনসিডারেশনটা কিন্তু এই ডাইনামিক মেথডে হয় না। ফলে যে রেজিস্ট্যান্সটা আমরা অ্যাকচুয়ালি পাবো ফর্মুলা ইউজ করে, সেটা কিন্তু ইনঅ্যাকচুয়ালের সাথে কিন্তু পার্থক্য হয়। দ্যাট ইজ ওয়াই ডাইনামিক মেথডের এগুলো হচ্ছে ড্রব্যাক, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, নাও আমরা হচ্ছে এবার ফিল্ড মেথডে চলে আসবো। ফিল্ড মেথডের মধ্যে কি কি, অনেকটা সিমিলার টু দা তোমার ইয়ে মেথড, কি বলবো আমরা স্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে যা যা করেছিলাম ঠিক একরকম। ওখানে প্লেট লোড টেস্ট ছিল, এখানে পাইল লোড টেস্ট। তাহলে আমরা চলো প্রথম ফিল্ড মেথডে পাইল লোড টেস্টটাকে আগে দেখে নিই। খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের, কিন্তু মানে প্রচন্ড ইম্পর্টেন্ট। তোমরা যারা পাস আউট হওয়ার পর চাকরি করবে, অবশ্যই চাকরি করবে, তো যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করবে অ্যাজ ওয়েল এজ গভর্নমেন্টে চাকরি করবে, তাদের কিন্তু এই টেস্টটার সাথে কিন্তু মানে খুব ফ্রিকুয়েন্টলি হয়তো কি বলবো সাক্ষাৎ হতে পারে, ঠিক আছে। ফলে খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট, এটা কিন্তু মাথায় রাখবে। পাইল লোড টেস্ট কিন্তু খুব করা হয়। তো পাইল লোড টেস্ট করা হয় কি ব্যাপার? পাইল লোড টেস্ট করা হচ্ছে, ধরো এই একটা প্ল্যানে এই জায়গাটাতে আমি একটা বিল্ডিং বানাবো, ঠিক আছে। এখানে তার একটা ফাউন্ডেশন, এখানে একটা ফাউন্ডেশন, এখানে একটা ফাউন্ডেশন, এখানে একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের তলায় ধরো আমি পাইল করবো, গ্রুপে করবো পাইল, ঠিক আছে। এইখানকার লোডটা আমি থ্রু পাইল দিয়ে ট্রান্সফার করবো। আবার এই জায়গাতেও তাই, গ্রুপে করবো পাইল দিয়ে লোড ট্রান্সফার করবো, এই প্রত্যেকটা তাই করবো, ঠিক আছে। তাহলে যেখানে আমার পাইল হবে, সেই গ্রুপ অফ পাইলের মধ্যে যে কোনো একটা জায়গায় একটা পাইল আমরা করব, যেটাকে আমরা বলি টেস্ট পাইল, ঠিক আছে। মানে আমরা শুধুমাত্র এই টেস্টটা কন্ডাক্ট করার জন্যই কিন্তু আমরা পাইল করব। ওকে, এখানে একটা করতে পারি, এখানে একটা করতে পারি, এখানে একটা করতে পারি, এখানে একটা করতে পারি, 4টে জায়গায়। বা এটা যদি খুব ক্লোজ হয়, একটা করলেও হয়। 4টের জন্য একটা আমরা জায়গায় টেস্ট করে নিলাম, তাও হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য কস্ট অফ দ্য কনস্ট্রাকশন এবং আদার স্ট্রাকচারের কতটা এফিসিয়েন্সি তোমার দরকার, এই সব ব্যাপারগুলোর উপর ডিপেন্ড করে এটা ফ্রিকোয়েন্সিটা মানে চুজ করা হয়, ঠিক আছে। তো মোট কথা হচ্ছে, যেখানে আমরা পাইল ফাউন্ডেশন করব, সেই জায়গাতে একটা পাইলকে আমরা টেস্ট পাইল হিসেবে করব। ঠিক সিমিলার ভাবে অন্যান্য পাইলগুলো কাস্টিং যেভাবে হবে, ঠিক সিমিলার ভাবে কিন্তু ওই পাইলটাকেও করাবে। এই নয় যে টেস্ট পাইল বলে ওটার স্ট্রেংথ কম দেবো, ওটার জন্য মেটেরিয়াল খারাপ ইউজ করবো বা অতিরিক্ত ভালো ইউজ করবো, এরকম না। যেরকম ভাবে তোমার অন্যান্য পাইলগুলো কনস্ট্রাক্ট হবে, ঠিক সেম ভাবে ওই পাইলটা কনস্ট্রাক্ট হবে। ক্লিয়ার? ওকে, তাহলে টেস্ট পাইল আমরা একটা বানিয়ে ফেললাম। ওকে, এবারে টেস্ট পাইলের উপর কি করব? সিম্পল ব্যাপার, তোমরা জানোই আর কি। প্লেট লোড টেস্টের ক্ষেত্রে যা করেছিলাম এখানেও তাই করব, যে এই পাইলের উপর আমরা লোড দেব। এই যে পাইলের টেস্ট পাইল, এই টেস্ট পাইলের উপর আমরা কি করব? একটা জ্যাক লাগাবো। এটা একটা জ্যাক, ঠিক আছে। এটা একটা হাইড্রোলিক জ্যাক লাগিয়ে তার উপর আমরা লোডিং সিস্টেম রাখবো। এখানে তুমি এটা হচ্ছে একটা হাইড্রোলিক জ্যাক, যেটা একটা রিমোট কন্ট্রোল থাকে, যেটা দিয়ে আর কি রিমোট কন্ট্রোল বা এটা প্রেস করে করে এখান দিয়ে আমি প্রেসার এর মধ্যে দিই। ক্লিয়ার? মানে এই যে প্রেসারটা সেটা এখানে ট্রান্সফার করি, এই লোডটা এখানে আস্তে আস্তে এখানে ট্রান্সফার করি। ক্লিয়ার? এই লোডিং সিস্টেমটা দু ধরনের হয়, আমরা প্লেট লোড টেস্ট পর থেকে বলেছিলাম। এটা হচ্ছে একটা গ্র্যাভিটি লোড হয়, আর একটা হচ্ছে রিঅ্যাকশন লোড হয়, ট্রান্স রিঅ্যাকশন লোড। তো যেটা কিছু হতে পারে, সেই ডিটেলসটা আমি আগের ক্লাসে বলেছি, ফলে এখানে আমি বলছি না। তো নিচে গ্র্যাভিটি লোডেই করছি, ফলে এখানে আমরা অনেকগুলো লোড চাপাই। তোমরা দেখতে পাবে কোন একটা সাইটে যাবে, কনস্ট্রাকশন সাইটে দেখতে পাবে এরকম অনেক লোড চাপানো আছে একটা জায়গার উপর, অনেকগুলো বাড়ির বস্তা টাইপের ব্লক চাপানো আছে। বেসিক্যালি পাইল লোড টেস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই লোডটা চাপানো হয় এবং এই হাইড্রোলিক জ্যাক দিয়ে এই লোডটা একটু একটু করে এর উপর দেওয়া হয়, পাইলের উপর, ঠিক আছে। এবং দেখা হয়, এবং কি দেখা হয়, যে একটু একটু করে লোড বাড়ানোর জন্য আমার পাইলে কতটা করে সেটেলমেন্ট হচ্ছে।
কতটা করে সেটেলমেন্ট হচ্ছে। একটা জিনিস তুমি খুব খেয়াল করো, আমরা যখন প্লেট লোড টেস্ট করেছিলাম তখনও কিন্তু আমরা লোড চাপাচ্ছিলাম এবং দেখছিলাম যে কতটা প্লেটটা সেটেলমেন্ট হচ্ছে। পাইলের ক্ষেত্রেও কিন্তু আমরা সেটেলমেন্টটাকে কনসিডার করি, মানে অর্থাৎ পাইলটা ফেল করছে কি করছে না, এইটা যে জিনিসটার উপর দিয়ে আমরা দেখি সেটা হচ্ছে কিন্তু সেটেলমেন্ট ক্রাইটেরিয়া, যেটা কিন্তু আমাদের স্যালো ফাউন্ডেশনেও ছিল, এটা মাথায় রাখবে। তার মানে ফাউন্ডেশন ফেলিওরটাকে আমরা কোন অ্যাঙ্গেল দিয়ে দেখি বা কোন অ্যাসপেক্ট দিয়ে দেখি, ডেফিনেটলি থ্রু দ্য সেটেলমেন্ট। অর্থাৎ একটা রিজনেবল অ্যামাউন্ট অফ সেটেলমেন্ট যদি হয়ে যায় বা ফাউন্ডেশন যদি দেবে যায়, তাহলে বলি যে ফাউন্ডেশনটা কিন্তু ফেল করে গেছে। ক্লিয়ার? ফলে ফাউন্ডেশন ফেলিওর থ্রু সয়েল, অবশ্যই সয়েলের ফেলিওর, কেন কি স্ট্রাকচারাল ফেলিওর কিন্তু ডিফারেন্ট জিনিস। কিন্তু যদি কোথাও স্ট্রাকচার ভেঙে যেতে ডিফারেন্ট ইস্যু, কিন্তু সয়েলের ফেলিওর মানে কি একটা লার্জ যদি সেটেলমেন্ট হয়ে যায় তাহলে আমরা সেটাকে ফেল করবো। ক্লিয়ার? তাহলে এখানে আমরা তাই করি, এখানে জ্যাক লাগাই, লোডটা আস্তে আস্তে দিই এবং একটা একটা করে অ্যামাউন্ট অফ লোড বাড়ানোর সাথে সাথে আমরা কি করি, কতটা সেটেলমেন্ট হচ্ছে সেটা কিন্তু আমরা মেজার করতে থাকি। ক্লিয়ার? কতটা সেটেলমেন্ট হচ্ছে আমরা মেজার করতে থাকি। ওকে, আচ্ছা, প্রত্যেকটা লোড দেওয়ার পর, প্রত্যেকটা লোড দেওয়া কি অ্যাকচুয়ালি আমরা কি করে করি সেটা একটু বলি। ধরো প্রথমে তুমি 10 কিলোমিটার লোড লাগালে, 10 কিলোমিটার হাইড্রোলিক জ্যাক দিয়ে তুমি এখানে মেজার করতে পারো যে কতটা তুমি প্রেসার যাচ্ছে, প্রেসার ইন্টু এরিয়া করলে লোড হয়ে যায়, তো কতটা তুমি প্রেসার যাচ্ছে বা লোড যাচ্ছে তুমি ক্যালকুলেট করে নিতে পারলে। তাহলে তুমি প্রথমে 10 কিলোমিটার লোড চাপালে পাইলটার উপর, এবার তুমি প্রতি 10 মিনিট 15 মিনিট পর পর তুমি যে চেক করছো যে কতটা সেটেলমেন্ট হচ্ছে। এখানে ডায়াল গেজ লাগিয়ে দেওয়া হয়, এখানে একটা ডায়াল গেজ লাগিয়ে দেওয়া হয়, যা দিয়ে তুমি সেটেলমেন্টটাকে তুমি বুঝতে পারবে যে কতটা দেবে যাচ্ছে বা কতটা সেটেলমেন্ট হচ্ছে। প্রতি 10 মিনিট 15 মিনিট পর পর তুমি চেক করছো, চেক করতে 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 একজন সেটেলমেন্ট হচ্ছে 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 যে একটা টাইমের পর দেখা যাবে যে আর টাইম গেলেও সেটেলমেন্ট সেভাবে হচ্ছে না, তাহলে এই 10 কিলোমিটার লোডের জন্য ওইটাই হচ্ছে ফাইনাল সেটেলমেন্ট। আবার তুমি লোডটা কভার বাড়ালে, ধরো 20 কিলোমিটার করলে, আবার তুমি দেখছো 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 একটা টাইমের পর দেখে সেটেলমেন্ট আটকে গেছে, আর হচ্ছে না, ঠিক আছে, সেটা হয়ে গেল ওই 20 কিলোমিটার লোডের জন্য সেটেলমেন্ট। তো এই লোডটা কত করে ধরা হয়, সাধারণত তোমার যা আলটিমেট লোড এই পাইলটার জন্য ডিজাইন করা হয়েছে, ডিজাইন লোড, তার মেনলি 1/5 করে করে বাড়ানো হয়। যদি 100 কিলোমিটার লোডের জন্য পাইলটা ডিজাইন করা হয়েছে, ঠিক আছে, তাহলে 20 করে সাধারণত বাড়ানো হয়। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি পেলাম, প্রত্যেকটা লোড পেলাম এবং তার করেসপন্ডিং সেটেলমেন্ট পেয়ে গেলাম। এটা এক জায়গায় লিখে রাখলাম, তারপর 20 বাড়ালাম ধরো, তারপর একটা সেটেলমেন্ট, তারপর ধরো 30 হলো, তারপর একটা সেটেলমেন্ট হলো, এগুলো আমরা সব একটা জায়গায় নোট ডাউন করে রাখলাম। ক্লিয়ার? এবার আমরা কি করব, এবার আমরা একটা গ্রাফ প্লট করব। ক্লিয়ার? কি গ্রাফ হবে, আমি এটা একটু মুছে দিচ্ছি। গ্রাফটা হবে লোড ভার্সেস সেটেলমেন্ট গ্রাফ, যেটা কিনা সেম আমরা করেছিলাম হচ্ছে প্লেট লোড টেস্টের ক্ষেত্রে। এদিকে থাকবে আমার সেটেলমেন্ট আর এদিকে থাকবে আমার হচ্ছে লোড বা কিউ, ঠিক আছে, এদিকে থাকবে সেটেলমেন্ট এস। এটা আমরা অ্যারিথমেটিক স্কেলে প্লট করব, ঠিক আছে। সেখানে আমরা প্লট করে তাহলে দেখতে পাবো এরকম একটা কার্ভ দেখতে পাবো, ঠিক আছে, আর একটা পাবো এরকম। এইটা হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে এই কার্ভটা হচ্ছে ডেন্স সয়েলের জন্য বা ডেন্স স্যান্ডের জন্য, আর এটা হচ্ছে তোমার লুজ স্যান্ডের জন্য, ঠিক আছে, বা লুজ সয়েলের জন্য। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন ডেন্স স্যান্ড হচ্ছে তখন কি সুন্দরভাবে একটা গ্রাফটা বাড়তে 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 এই পজিশনে গেল, তারপর হঠাৎ করে লোড আর বাড়ছে না, ধুস করে আমার সেটেলমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা খুব এখানে একটা সুন্দর একটা পয়েন্ট পেয়ে গেলাম, যেই পয়েন্টটাকে আমরা বলতে পারি আলটিমেট লোড। আলটিমেট লোড। ক্লিয়ার? কেন কি আলটিমেট লোড, কেন কি এই পরিমাণ লোড ও নিতে পারছি পাই, তারপরে যদি তুমি লোড বাড়াও ও কিন্তু হুস করে সেটেলমেন্ট হয়ে যাচ্ছে, লোড আর বাড়ছে না, লোড এর উপর আর বাড়ানো যাচ্ছে না, কারণ যেটুকু তুমি লোড বাড়াচ্ছ ও কিন্তু সেটেলমেন্ট করে দিচ্ছে। ক্লিয়ার? তার মানে এইটা একটা খুব সুন্দর একটা পয়েন্ট পেয়ে গেছি, মানে একটা বলতে পারো শার্প পয়েন্ট, যেটা দিয়ে আমরা ডেন্স স্যান্ডের ক্ষেত্রে এই প্লটিংটা করে আমরা কিউইউপি পেয়ে যাই। ক্লিয়ার? কিন্তু ইন কেস অফ যদি লুজ স্যান্ড হয় বা লুজ সয়েল হয়, তাহলে কিন্তু তুমি কোনো এরকম একটা ফিক্সড পয়েন্ট পাবে না, যেই পয়েন্টটাকে বলতে পারো যে এর পয়েন্টটাকে আমি আলটিমেট লোড ধরবো। তুমি কি কোনো ফিক্সড পয়েন্ট পাচ্ছ না, ঠিক আছে। ফলে এই ধরনের সয়েলের জন্য আমরা কি করি, তখন আমরা এটাকে অ্যারিথমেটিক স্কেলে প্লট না করে লগ স্কেলে প্লট করি। সেম জিনিসটা, এটা লগ স্কেলে প্লট করি, এটাকে লগ স্কেলে। সেক্ষেত্রে যখন এই কার্ভটাকে যখন তুমি দেখবে তখন দেখবে এরকম হয়, এরকম হবে, ঠিক আছে। ওখানে তুমি দেখবে এরকম একটা শার্প এজ পাবো, যেখান থেকে তুমি
কিউইউপিটা বার করতে পারবো। ক্লিয়ার? ওকে, তাহলে টেস্ট থেকে একটা রেজাল্ট পাচ্ছি, সেই রেজাল্টটাকে আইদার অ্যারিথমেটিক স্কেলে ডেন্স সয়েলের জন্য অথবা লগ লগ স্কেলে লুজ সয়েলের জন্য প্লট করে আমরা সেই প্লটিং থেকে কিউইউপি বার করে নিতে পারবো একদম খুব সহজে। এখানে আর ওই প্লেট লোড টেস্টের মতন কনভার্ট করার দরকার নেই, কেন কি এখানে আমরা ডিরেক্ট পাইল দিয়েই করছি। ওখানে কি আমরা ফাউন্ডেশনের বদলে প্লেট ইউজ করেছিলাম বলে এইসব কনভার্সন গুলো দরকার পড়ছিল। এখানে কোনো কনভার্সন দরকার নেই, বিকজ আমরা পুরো জিনিসটাই কিন্তু অ্যাকচুয়াল পাইলটার উপরেই করছি। ওকে, ফলে এখান থেকে আমরা আইদার এটকে বা অথবা লগ লগ স্কেলে যদি প্লট করি তাহলে কিন্তু আমরা কিউইউপি পেয়ে যাই। আচ্ছা, দিস ইজ দ্য বেস্ট মেথড, মাইন্ড ইউ, দিস ইজ দ্য বেস্ট মেথড ফর ফাইন্ডিং কিউইউপি। কিউইউপি ফাইন্ড করার জন্য এটা হচ্ছে বেস্ট মেথড। বাট কি এইভাবে কিন্তু সাধারণত করা হয় না। কিছু আইএস কোড আমাদের কিছু কিছু ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে, যেই ক্রাইটেরিয়া গুলোর থেকে আমরা কিউইউপিটাকে বার করি। আমরা এইভাবে না করে কিছু কিছু ক্রাইটেরিয়া বলে দিচ্ছে, সেটার বেসিসে কিন্তু আমরা বার করি। কি সেটা বলছে? তিনটে ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে, তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া তুমি কিউইউপি বার করতে পারো। ফার্স্ট ক্রাইটেরিয়া কি? ফার্স্ট ক্রাইটেরিয়া বলছে যখন সেটেলমেন্ট 1/10 অফ পাইল ডায়ামিটার ডি। পাইলের যে ডায়ামিটার, তুমি যে পাইল ইউজ করছো, ধরো 1000 mm এর একটা পাইল ইউজ করছো, তাহলে 1000/10 অর্থাৎ 100 mm যখন সেটেলমেন্ট হবে, ঠিক আছে, পাইল তুমি সেটেলমেন্টটা চেক করছো, যখন সেটেলমেন্ট 100 mm হয়ে গেল, তখন যে লোডটা অ্যাক্ট করছে সেই লোডটাকে বলা হবে হচ্ছে আলটিমেট লোড। করেসপন্ডিং যে লোডটা হবে সেটাকে আমরা বলবো আলটিমেট লোড। ঠিক আছে, এবার অ্যালাউয়েবল কে কত ধরবো? এর 50%। এর যদি আমি 50% করি তাহলে হয়ে গেল আমার কিউএপি, অ্যালাউয়েবল। তাহলে ফার্স্ট কনসিডারেশনটা বুঝতে পেরেছো? যা আমার পাইল ডায়ামিটার আছে তার 1/10 করবে। তুমি লক্ষ্য রাখবে ওই যে সেটেলমেন্টটা চেক করছো, কখন ওই সেটেলমেন্টটা এলো, 1/10 সেটেলমেন্টটা যে এলো, ঠিক টেস্টটাকে স্টপ করালে করেসপন্ডিং তুমি লোড দেখলে কত আছে, ওই যে আমি রিমোট কন্ট্রোল দিয়ে লোড দিচ্ছিলাম, ওখানে তুমি প্রেসারটা দেখলে ইনটু এরিয়া করে দিলে লোড পেয়ে গেলে, তাহলে সেই লোডটা হচ্ছে কিউইউপি, তার 50% হচ্ছে আমার অ্যালাউয়েবল লোড। ক্লিয়ার? এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্তটা কি? 2 নম্বর শর্তটা হচ্ছে 2/3 সেটেলমেন্ট হতে হবে। সরি, I'm sorry. 12 mm সেটেলমেন্ট হতে হবে, 12 mm সেটেলমেন্ট হতে হবে, ক্রস সেটেলমেন্ট 12 mm হতে হবে। ঠিক আছে, আইদার D/10 সেটেলমেন্ট অথবা টোটালে 12 mm সেটেলমেন্ট। 12 mm সেটেলমেন্ট যেই হলো তার করেসপন্ডিং তুমি লোড চেক করলে সেটা হয়ে গেল কিউইউপি। সেই কিউইউপি 2/3, সেই কিউইউপি 2/3 হচ্ছে কিউ অ্যালাউয়েবল। ক্লিয়ার? ওকে, আর 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে 6 mm নেট সেটেলমেন্ট। এইখানে একটা গল্প আছে, নেট সেটেলমেন্ট। নাও হোয়াট ইজ মিনিং বাই নেট সেটেলমেন্ট? মানে কি? নেট সেটেলমেন্ট মানে হচ্ছে তুমি ধরো যখন লোড চাপাচ্ছ তখন পাইল নিচের দিকে নামছে, ঠিক আছে, লোড চাপাচ্ছ নিচের দিকে নামছে। এবার যদি তুমি লোড রিলিজ করে দাও তাহলে কি হবে? পাইল আবার কিছুটা হলে উঠবে। আগে যতটা লোড দিয়ে যতটা দেবেছে, ধরো 12 mm দাবলো বা 20 mm দাবলো, লোড তুলে নিলে কিন্তু 20 mm আবার উঠে যাবে না, হয় না ওরকম, কতটা ওঠে? কম ওঠে। ধরো তুমি 20 mm দাবিয়েছো লোড দিয়ে, যখন ছেড়ে দিলে তখন দেখলো 8 mm উঠলো। তাহলে এই যে লোড দিয়ে যখন আমরা সেটেলমেন্ট করছি সেটাকে আমরা গ্রস সেটেলমেন্ট বা প্লেন সেটেলমেন্ট বা নর্মাল সেটেলমেন্ট বলি। যখন লোডটাকে তুলে নেওয়ার ফলে যখন আবার সেটা ব্যাক আবার উপর দিকে উঠে গেল, ঠিক আছে, যতটা উঠলো সেটাকে আমরা বলি নেট সেটেলমেন্ট। সেটা কি বলি? নেট সেটেলমেন্ট। ওকে, সেই নেট সেটেলমেন্ট যদি 6 mm যখন হবে, যে লোডের জন্য নেট সেটেলমেন্ট 6 mm হবে, সেই লোডটা হচ্ছে কিউইউপি, তার 2/3 যদি আমি করি তাহলে হয়ে যাবে কিউ অ্যালাউয়েবল, হয়ে যাবে সেটা কিউ অ্যালাউয়েবল। ক্লিয়ার? এই 3টে ক্রাইটেরিয়ার মধ্যে থেকে যে কোনো একটা ক্রাইটেরিয়া ফিক্স করে যেটা তোমরা কিউ অ্যালাউয়েবল পাবে সেটা হচ্ছে ফাইনালি লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য পাইপ। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কি, এবার আর দুটো জিনিস থাকলো হচ্ছে এসপিটি
মানে সরি পেনিট্রেশন টেস্ট। পেনিট্রেশন টেস্টের দুটো, একটা হচ্ছে এসপিটি আর একটা হচ্ছে কোন পেনিট্রেশন টেস্ট। ঠিক আছে, এই দুটোর ক্ষেত্রে জিনিসটা প্রায় অনেকটা একই রকমই। আমি জাস্ট এসপিটিটা বলছি। এসপিটি মানে কি, সিম্পল যেই আমরা ইয়ে করেছিলাম স্প্লিট স্পুন স্যাম্পলার দিয়ে, এখানেও তাই স্প্লিট স্পুন স্যাম্পলার দিয়ে ওই টেস্টটাই করা হয়, সেম টেস্ট করা হয় এবং সেই সেম টেস্ট থেকে এন ভ্যালুই বার করা হয়। ঠিক আছে, এবং এন ভ্যালুটাকে কারেক্টেড করা হয় ওভারবার্ডেন প্রেসারের জন্য বা ডাইলেটেন্সি কারেকশনের জন্য, কারেক্টেড এন ভ্যালু পাওয়া যায়। ঠিক আছে, এখানে আমরা কি করব, এই ধরো আমার পাইল, তো পাইলের আমরা বিভিন্ন জায়গায়, এরকম অনেকগুলো জায়গায় অনেকগুলো লেয়ারে আমরা এন ভ্যালু গুলো বার করি। ধরো আমি এটা N1, এখানে ধরো আমি N2, ধরো আমার পুরো পাইলটা ধরো সাপোজ টু বি 10 মিটার আমার ঢুকবে, তো সেই 10 মিটার ধরো প্রতি 1 মিটার অন্তর আমি করলাম লেয়ারে গিয়ে আমি এন ভ্যালু টেস্ট করলাম। ঠিক আছে, এটা ধরো N3, এটা ধরো N4, এটা হচ্ছে N5 বা একদম লাস্ট একটা বা একদম বেসিক। ঠিক আছে, তাহলে এই যে এন ভ্যালু গুলো আমি কারেক্ট বার করলাম, এগুলো ধরো আমাদের কারেক্টেড এন ভ্যালু। ঠিক আছে, তাহলে এই স্কিনের জন্য কতটা হলো, 4টে হলো, তাহলে এইটাকে আমরা অ্যাভারেজ করতে পারলাম। কারেক্টেড অবশ্যই, কিন্তু এগুলো কারেক্টেড এন ভ্যালু, মাইন্ডেড কারেক্টেড এন ভ্যালু। ঠিক আছে, তাহলে এইগুলোর একটা অ্যাভারেজ আমি এন পেলাম, আর N5 হচ্ছে এন্ডের জন্য একটা এন পেলাম। এবার ফর্মুলা আমরা সেই আগের ফর্মুলায় আমরা ইউজ করব। কি সেই ফর্মুলা ছিল, যে আর কি QUP ইকুয়ালস টু কি ছিল, QUP হচ্ছে আমাদের ফ্রিকশনের জন্য বা স্কিন ফ্রিকশনের জন্য যে রেজিস্ট্যান্স ইনটু AS প্লাস RB ইনটু AB। ঠিক আছে, এখানে RS এর জায়গায় আমরা কি বলবো, সেটা হচ্ছে এখানে হচ্ছে N অ্যাভারেজ হবে ইনটু AS হবে। ঠিক আছে, আর এক্ষেত্রে করা হবে হচ্ছে 400, এই N ভ্যালুটাকে ধরা হবে N ভ্যালুটাকে ধরা হবে AB করা হবে। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু পেয়ে যাব হচ্ছে এই এসপিটি ভ্যালুকে ইউজ করে আমার হচ্ছে QUP। ক্লিয়ার, এই সিম্পল ব্যাপার, এভাবে পেয়ে যাব। আর কোন পেনিট্রেশন টেস্টের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবেই করা হয়। ফর্মুলাটা তোমরা জাস্ট একটু দেখে নাও কি রয়েছে ওখানেও তাই কোনকে আমরা পেনিট্রেট করাই, কোনটা কত হয় এটা মাথায় রাখবে। কোনের কিন্তু যে কোনটাকে আমরা পেনিট্রেট করাই তার এই ভার্টেক্স অ্যাঙ্গেলটা হয় 60 ডিগ্রি, আর এই এরিয়াটা হয় হচ্ছে 10 সেন্টিমিটার স্কোয়ার। এই দুটো জিনিস একটু মাথায় রাখবে। এই কোনটাকেও পেনিট্রেট করা হয় 100 mm পেনিট্রেট করা হয়। ঠিক আছে, আমরা যে ভ্যালুটা নিই 100 mm পেনিট্রেশন ভ্যালুটা নিই, কতটা রেজিস্ট্যান্স লাগছে। ঠিক আছে, সেই রেজিস্ট্যান্সটাকে আমরা QC বলি। QC দিয়েও এইরকম একটা ফর্মুলেশন আছে, তোমরা বই থেকে ওটা লিখবে। ওকে, আমি যদি সব বলে দিই তাহলে তোমরা কিছু করবে না। ঠিক আছে, তো কোন পেনিট্রেশনের ভ্যালুটা তোমরা ওখান থেকে লিখে নেবে। ক্লিয়ার, তাহলে এই গেল হচ্ছে তোমাদের টোটাল এই বার করা এখানকার যে প্রসিডিওর, বা বলতে পারো যে আমাদের যে পাইলের যে লোড ক্যারিং ক্যাপাসিটি সেটা বার করার প্রসিডিওর। ওকে, আমরা নেক্সট ক্লাসে কিছু গ্রুপ পাইল, নেগেটিভ স্কিন ইনফেকশন হতে পাইল, এগুলো একটু পড়ে নেবো, দিয়ে আমাদের আর কি পুরো ব্যাপারটাকে শেষ করব। পাইল ফাউন্ডেশনের একটা ক্লাস হলে আমাদের মোটামুটি ফাউন্ডেশনের ক্লাস এন্ড হয়ে যাবে। তো আশা করি আজকে আমি তোমাদেরকে সবটা বোঝাতে পেরেছি। যদি কোথাও সমস্যা থেকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার করবে। তোমরা কমেন্ট করলে বুঝতে পারি যে তোমাদের ভালো লাগছে, খারাপ হচ্ছে, বা কোথায় আমার ইমপ্রুভ করতে হবে, কি দরকার, সেগুলো তোমরা জানাবে আর কি। ঠিক আছে, তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি আসবে নেক্সট ক্লাস। আমি মোটামুটি সপ্তাহে 2টো করে ক্লাস দেবই, আমি এটুকু মোটামুটি তোমাদেরকে বলেছি, আর আই উইল ট্রাই মাই বেস্ট। এটা প্রথম ক্লাস হলো, আমি নেক্সট ক্লাস আরো একটা খুব তাড়াতাড়ি দেবো। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভাই ভালো থেকো। কোভিড সিচুয়েশনে যে টার্মস, যে সরকারের যে এইগুলো আছে সেগুলোকে মেনে চলো। ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার করো এবং কমেন্ট করো। ঠিক আছে, চলো, টাটা।